ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের ক্লাস 5 নেব। এর আগে আমাদের 4টে ক্লাস নেওয়া হয়েছে। তো এর আগের দিন আমরা একটা প্রোগ্রামের এক্সাম্পল দেখেছিলাম 4 নম্বর ক্লাসে। তো সেটাই আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল। তাতে আমরা সিএলআর, এসিআর, গেট চার, হেডার ফাইল, /n/t ইত্যাদি ইত্যাদিগুলো দেখেছিলাম। তো আজকে আমরা শিখব ভেরিয়েবল কি, সেগুলো কত প্রকারের হয় ইত্যাদি ইত্যাদি। তার আগে আমাদের ছোট্ট একটা টপিক শিখে নিতে হবে। সেটা হচ্ছে বিট অ্যান্ড বাইট। কোশ্চেনে এসছিল হোয়াট ডু ইউ মিন বাই বিট অ্যান্ড বাইট অ্যান্ড রিলেশন বিটুইন দেম। তো বিট কি? বিট হচ্ছে যে কোনো কম্পিউটার, সেটা তো আলটিমেটলি কিছু ইলেকট্রিক্যাল সার্কিট, কিছু আইসি, ইলেকট্রিক্যাল গ্যাজেট এগুলো নিয়ে বানানো। তো ওই ইলেকট্রিক্যাল যে সার্কিট বা তার বলো বা যাই থাকুক ভেতরে, সেগুলোর দুটো স্ট্যাটাস থাকে। একটা হয় অন, না হয় অফ, তাই না? যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস হয় সেটা অন অবস্থাতে থাকে, না হয় সেটা অফ অবস্থাতে থাকে। তাহলে আমাদের কম্পিউটারের ভেতর তো আলটিমেটলি মানে আর অন্য কিছুই নেই, এই ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল বোর্ড, আইসি এগুলো নিয়েই তৈরি। তো সেই যে ভেতরের যে জিনিসগুলো, সেগুলোরও দুটো স্ট্যাটাস, আইদার অন না হয় অফ। ক্লিয়ার? এবার আমরা যদি এবার আমরা যদি এই অনটাকে 1 দিয়ে ডিনোট করি অ্যান্ড অফটাকে 0 দিয়ে ডিনোট করি, মানে অন অফই লিখবো, কিন্তু তাদের যেহেতু ম্যাথামেটিক্যাল ভার্সানে চলে আসতে চাইছি, যে ম্যাথামেটিক্সে লিখতে চাইছি, সেই জন্য আমরা অনটাকে 1 দিয়ে ডিনোট করব, অফটাকে 0 দিয়ে ডিনোট করব। তাহলে গোটা কম্পিউটার সিস্টেম যদি আইদার অন, মানে ভেতরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আইদার অন বা অফ অবস্থাতে থাকে, তাহলে এদের কম্বিনেশনেই আমাদের গোটা কম্পিউটারটা চলছে। সরি, এটা ইকুইভ্যালেন্ট সাইন হয়ে গেল। এদের কম্বিনেশনেই, এই অন আর অফের কম্বিনেশনেই গোটা কম্পিউটার সিস্টেমটা কিন্তু চলছে। আর তাছাড়া তার ভেতরে কিছু নেই। ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল গ্যাজেট, আইসি ফাইসি যা যা কিছু আছে, গোটাটাই ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল জিনিস, যার মধ্যে দিয়ে হয় ইলেকট্রিক পাস করবে, না হয় করবে না। এছাড়া তো আর কিছু নেই। তাহলে গোটা কম্পিউটার সিস্টেমটা অন অ্যান্ড অফের কম্বিনেশনে চলছে। অনটাকে যদি আমি 1 দিয়ে ডিনোট করি, অফটাকে 0 দিয়ে ডিনোট করি, তাহলে আমি বলতে পারি গোটা কম্পিউটার সিস্টেমটা আমাদের 1 আর 0 কম্বিনেশনে চলছে। আমরা হয়তো আগে শুনে থাকতে পারি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, যেটা আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে দেখে এসেছি। 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাই এই জন্য 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, কারণ কম্পিউটারের ভেতরে অন আর অফ ছাড়ার কোনো স্ট্যাটাস নেই। তাহলে এই 1 অ্যান্ড 0 এটাকেই বলা হয় বাইট বা বাইনারি। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় বাইট। ঠিক আছে? তাহলে বাইট এর কটা স্ট্যাটাস বা কটা স্টেজ? দুটো, আইদার 0 অর 1। 1 মিনস অন অ্যান্ড 0 মিনস অফ। ঠিক আছে? তো এটা গেল বাইট। এবার বিট কি? বিট মানে হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে বাইট। বাইট আমরা পড়লাম, এবার আমরা ঠিকই বলছি, এটা হচ্ছে বিট, BITE বিট। আর এইটা হচ্ছে বাইট, BYTE বাইট। বাইট মানে কি? এরকম 8খানা যদি আমি বিটস একসাথে নেই, তাহলে সেই ব্রাঞ্চটাকে আমরা বলবো বাইট। ঠিক আছে? তাহলে বাইট মানে কি? কিছুই না, 8খানা বিটস মিলে একটা বাইট তৈরি হয়। ঠিক আছে? তার মানে বাইটের মধ্যে 0-1-এর কটা কম্বিনেশন থাকবে? 8 দুগুণি 16টা কম্বিনেশন যদি আমরা একসাথে লিখি, সেটাকে বলবো 1 বাইট। যদি দুটো 0-1-এর কম্বিনেশন লিখি, তাহলে বলবো 1 বিট। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিট অ্যান্ড বাইটের আইডিয়া। আমাদের ডেফিনেশন নোটেই লেখা আছে, নোট থেকে পড়বে, আমি যেটা বললাম সেটাই লেখা আছে, ডেফিনেশন। ঠিক আছে? এইবারে রিলেশন। তাহলে রিলেশন তো বুঝতেই পারছো, 1 বাইট ইজ ইকুয়ালস টু 8 বিটস। আচ্ছা, এরপরে হচ্ছে 1 কেবি বা কিলোবাইট, সরি মধ্যখানে একটা স্পেস হতো, 1
কিলোবাইট, 1 কিলোবাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1024 বিটস। ক্লিয়ার? 8খানা বিটস মিলে একটা বাইট, 1024খানা বাইট মিলে একটা কিলোবাইট। এই কিলোবাইট মানে কি, আমরা যেটা মোবাইলের ডেটা করতে গিয়ে কেবি বলি, ঠিক আছে, যে এত কেবিতে ডাউনলোড হচ্ছে, এটাই হচ্ছে সেই কিলোবাইট। আচ্ছা, তারপরে 1 মেগাবাইট, 1 মেগাবাইট যেটা আমরা এমবি বলি, 1 মেগাবাইট ইজ ইকুয়ালস টু 1024 কিলোবাইট। শর্টে লিখলাম এই কিলোবাইট। ঠিক আছে, তাহলে এই যে 1 এমবি ডেটা, ঠিক আছে, সেই 1 এমবি ডেটা মানে হচ্ছে 1024 কিলোবাইট। ঠিক আছে, কিলোবাইটের পর আসছে 1 এমবি মানে হচ্ছে 1024 কিলোবাইট। হ্যাঁ, এবার এমবি এর পরে আসছে, এর পরের ডেটাটা হচ্ছে জিবি। 1 গিগাবাইট ইজ ইকুয়ালস টু 1024 এমবি, এই মেগাবাইট। 2 জিবি ডেটা পার ডে, আমরা লিখি না, আমরা জানি না যে, শুনি তো যে এত টাকা রিচার্জ করলে 2 জিবি ডেটা পার ডে, এই হচ্ছে সেই জিবি। ঠিক আছে, জিবির পরে হচ্ছে আমাদের টিরাবাইট, 1 টিবি। ঠিক আছে, যেটাকে আচ্ছা একটু উপরে লিখি, 1 টিরাবাইট টিবি, শর্টে লিখলাম টিবি ইজ ইকুয়ালস টু 1024 জিবি। এরকম করে আমাদের আস্তে আস্তে জিনিসগুলো বাড়তে থাকে। এগুলো হচ্ছে একটা ইউনিট। আমরা যেমন দৈর্ঘ্য মাপতে গিয়ে মিটার, সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি মেপে থাকি, সেরকম কম্পিউটারে আমরা যদি মেমোরি মাপতে যাই, সেগুলো মেমোরি কি, মেমোরি মানে হচ্ছে একটা জায়গা যেখানে তুমি জিনিস স্টোর করে রাখতে পারো। সেই হচ্ছে, এটা হচ্ছে মেমোরির ইউনিট। যেমন দৈর্ঘ্য মাপতে গিয়ে মিটার, সেন্টিমিটার ইত্যাদি, ওজন মাপতে গিয়ে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, গ্রাম, আমরা ইউনিট ইউজ করি। এটা হচ্ছে কম্পিউটার মেমোরির ইউনিট। ঠিক আছে, তাহলে উল্টো দিক থেকে যদি বলে যে 1 টিরাবাইট ইজ ইকুয়ালস টু হাউ মেনি বাইটস, 1 টিরাবাইট মানে কত বাইট, তাহলে 1 টিরাবাইট মানে হচ্ছে 1024 জিবি। আচ্ছা, 1 জিবি মানে 1024 এমবি, তাহলে 1024 জিবি, সেটাকে এমবিতে নিয়ে আসতে গেলে 1024 দিয়ে গুণ করতে হবে, সেটা হয়ে গেলে এমবি। 1 এমবি মানে আমি সেটাকে যদি কেবি মানে কিলোবাইটে নিতে যাই, তাহলে 1024 দুটো ছিল, তার সাথে আরও একটা গুণ মানে কিউব হয়ে গেল, এটা হয়ে গেল কেবি। আচ্ছা, 1 কেবি মানে কত বাইট, 1024 বাইট, তাহলে এটাকে কেবিতে নিয়ে আসতে গেলে একে আবার 1024 দিয়ে গুণ করতে হবে, মানে 2^4, এটা হচ্ছে এত বাইটস। ঠিক আছে, তাহলে 1 টিরাবাইট মানে 1024^4 বাইট। যদি বিটসে আনতে বলে তাহলে একে কি করবো, 8 দিয়ে গুণ করে দেবো, 8 ইন্টু 1024^4, এটা হবে ওর বাইটস। তাহলে রিলেশন 1 মেগাবাইট মানে কত গিগাবাইট, 1 গিগাবাইট মানে কত কিলোবাইট, ইত্যাদি ইত্যাদি আমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আমরা যেমন মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে গুণ করে দিই, ঠিক সেম একই রকম প্রসিডিওর, এটা গুণ করতে হলে, তাহলে তার জন্য রিলেশন মনে রাখতে হবে। কিছুই না, শুধু এইখানটা একটু পার্থক্য। 1 বাইট মানে 8 বিটস, 1 কেবি মানে 1024 বাইটস, সব 1024, একটার সাথে আরেকটা 1024 গুণ বেশি। ঠিক আছে, তো গেল, এটা মনে রাখবে, কনভার্সন দিতে পারে। এইগুলো আমাদের বিটস অ্যান্ড বাইট, আর এর ডেফিনেশন আমাদের নোটে আছে, এসেছিল পরীক্ষায়, মুখস্থ রাখতে হবে। তারপরে চলে আসি আমরা যেটা আজকে আসল আলোচনা, সেটা হচ্ছে ভেরিয়েবলস মানে কি বুঝি। তো নর্মালি আমরা যখন ম্যাথামেটিক্স খাতায় করতে যাই, অঙ্ক করতে যাই, ধরো আমরা লিখলাম x ইজ ইকুয়ালস টু 2, এর মানে কি দাঁড়ায়, x ইকুয়ালস টু 2 মানে 2, যে ভ্যালু 2 এর যে মান, সেটা আমি x এর মাধ্যমে সেভ করে রাখছি, লিখে রাখছি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সেভ বলবো। তো 2 এর যে মান সেটা x এর মাধ্যমে সেভ করে রাখছি। তাহলে এই যে যার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুকে সেভ করে রাখছি, লিখে রাখছি, সেভ করা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, লিখে রাখা মানে আমরা খাতায় যেটা করি সেটা,
লিখে রাখা বলি। তো যাই হোক, তো আমরা এই 2-এর মানটা যে এক্স এর মাধ্যমে সেভ করে রাখছি, যার মাধ্যমে সেভ করে রাখছি, এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। ঠিক আছে, এবার কম্পিউটারে একটা জিনিস কি চলে আসে, আমরা যেমন ধরো একটা খাতা পৃষ্ঠা এরকম, তা সেখানটায় যদি আমি কিছু লিখতে চাই, ধরো আমি এখানটায় এক্স ইকুয়ালস টু 2 লিখলাম, তাহলে ওর জন্য তো একটা জায়গা লাগবে, বা আরো ওয়াই ইকুয়ালস টু 3 এরকম ইত্যাদি ইত্যাদি যদি লিখতে চাই, তার জন্য একটা পেজের মধ্যে একটা সার্টেন জায়গা লাগে। তাহলে কম্পিউটার তুমি যদি এক্স ইকুয়ালস টু 2 সেভ করে রাখতে যাও, তার জন্য একটা জায়গা লাগবে। সেই জায়গাটা যেটা, সেটাকে বলা হয় মেমোরি, কম্পিউটার মেমোরি। ক্লিয়ার? তো এবার এই মেমোরির মধ্যে এক্স ইকুয়ালস টু 2 সেভ হয়ে থাকবে। কেমনভাবে? এক্স ইজ ইকুয়ালস টু বাইনারি কম্বিনেশন, যেমন এক্স ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 101। তাহলে তুমি এক্স ইকুয়ালস টু 3 যেটা সেভ করে রাখবে, সেটাই কম্পিউটারে চলে যাবে 101 দিয়ে। তাহলে এর জন্য কতটুকু জায়গা লাগলো? 1 2 3, এর জন্য লাগলো 3 বাইটস। তার আগে আবার সাইন আছে, প্লাস না মাইনাস, তার জন্য আরেকটা বাইটস লাগবে, সেটা আমি পরে আসছি। কিন্তু মোদ্দা কথা, আপাতত সিম্পলি এখানটা মনে হচ্ছে 3টে যদি আমার বাইটস থাকে, তাহলে এক্স ইকুয়ালস টু 3টাকে সেভ করে রাখা যাবে। তো এইবার এই এক্স ইকুয়ালস টু 3, এটা যে সবসময় 3 হবে তার মানে 3.5 হতে পারে, তাই না? তাহলে যখন 3 হলো, তখন এক্সটা কি টাইপের হলো? ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আর যখন পয়েন্টে চলে আসলো, তখন সেটাকে আমরা ফ্র্যাকশনাল ভেরিয়েবল বলি, বা আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্লোটিং টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, তাছাড়াও আরও আছে 4 ভেরিয়েবল আছে, ঠিক আছে, লং টাইপ ইন্টিজার আছে। তো আমরা আস্তে আস্তে সেই ভেরিয়েবলগুলোকে, কত টাইপের ভেরিয়েবল এবং কখন কোনটা ইউজ করব, ইউজ করতে গেলে আমাদের কি কি লাগবে, সেইগুলো আমরা আজকে শুরু করছি। তো কত টাইপের ভেরিয়েবল আছে? আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবল টাইপ কি কি, সেটা এখানটা আমি লিখে রেখেছি। তো সেইটা আসার আগে আমাদের আর একটা জিনিস জানতে হবে, যে ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, এটা এই ছকটা আমি পরে আসছি। তার আগে আসি যে ভেরিয়েবল যে ডিক্লেয়ার করব, সেই ডিক্লিয়ারেশনের কিছু রুল আছে কম্পিউটারে। তুমি জাতামাতা করে ধরে লিখে দিলে সেরকম কিন্তু হবে না। তা প্রথমে হচ্ছে ডেফিনেশন এসেছিল ভেরিয়েবল কাকে বলে। তাহলে ভেরিয়েবল কি? একটা জিনিস বা একটা জায়গা যেখানে তুমি ভ্যালুকে সেভ করে রাখতে পারো। তার ডেফিনেশন হচ্ছে ভেরিয়েবল ইজ এ রিজার্ভ প্লেস ইন কম্পিউটার মেমোরি হোয়ার ডিফারেন্ট টাইপ অফ ডেটাস আর স্টোর, যেখানে আমি বিভিন্ন রকমের ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি। এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার রুলস অফ ভেরিয়েবল ডিক্লারেশন, কিভাবে তুমি একটা ভেরিয়েবলকে লিখতে পারো। যেমন আমরা খাতায় যেভাবে ইচ্ছা লিখতে পারি, এক্স 1 বা 1x, এটাকেও একটা ভেরিয়েবল ধরতে পারি। আমি তো নিজে বোঝার জন্য এগুলো এরকম করে ধরতে পারি, কিন্তু কম্পিউটারে কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার। সেটা কি? এটাও এসেছিল কোশ্চেন, রুলস অফ ভেরিয়েবল ডিক্লারেশন। তো প্রথম রুলস হচ্ছে ভেরিয়েবল শুড বি কম্বিনেশন অফ এ বি সি ডট ডট জেড বা স্মল এ বি সি ডট ডট জেড অর ডিজিটস মানে 0 1 2 ডট ডট 9 অর আন্ডারস্কোর অর ডলার। এদের কম্বিনেশনে ভেরিয়েবলের নামকে দিতে হবে। তার মানে ভেরিয়েবলের মধ্যে ক্যাপিটাল এবিসিডি থাকতে পারে, স্মল এবিসিডি থাকতে পারে, বা 0 1 2 3 9 এদের মধ্যে কোনো একটা আসতে পারে, বা আন্ডারস্কোর আসতে পারে, বা ডলার আসতে পারে। যেমন ধরো আমি যদি লিখি A1, খাতায় এরকম A1 লিখি, এরকম করে লিখতে পারো কম্বিনেশনে, বা A আন্ডারস্কোর 1 লিখতে পারো, বা $1 লিখতে পারো A1 কে, বা আরও বিভিন্ন রকমভাবে লিখতে পারো। এবার কোশ্চেন হচ্ছে, স্যার 1A কি লেখা যাবে? উল্টে কি লেখা যাবে? উল্টে কিন্তু লেখা যাবে না। ঠিক তার পরের পয়েন্টে ভেরিয়েবল শুড বি স্টার্টেড উইথ লেটার, মানে ভেরিয়েবলটাকে লেটার দিয়ে স্টার্ট হতে হবে, মানে এ বি সি ডি এইগুলোর মধ্যে দিয়ে স্টার্ট হতে হবে। তাহলে A1 লিখতে পারবে, কিন্তু 1A এরকম ভেরিয়েবল, মানে দিস ইকুয়ালস টু 10 তুমি ধরতেই পারো, কিন্তু 1A ইজ ইকুয়ালস টু 10 এটা কিন্তু কম্পিউটারে লেখা যাবে না, কারণ ভেরিয়েবল শুড স্টার্ট উইথ লেটার্স, নট ডিজিটস। ক্লিয়ার? এক মিনিট। আচ্ছা, ঠিক তারপরে এ ভেরিয়েবল ক্যান হ্যাভ হাইয়েস্ট 31 ক্যারেক্টার মানে এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এর দুটো ক্যারেক্টার 1 2, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম তার 3টে ক্যারেক্টার, এ একটা, আন্ডারস্কোর একটা, 1 একটা।
এটারও তিনটে ক্যারেক্টার, এ ডলার আর ওয়ান, এরও কিন্তু তিনটে ক্যারেক্টার। তো এরম বলছে যে কোনো ভেরিয়েবল তুমি যদি ডিক্লেয়ার করতে চাও, মানে যদি কোনো ভেরিয়েবলকে তুমি নিতে চাও, তাহলে সেই ভেরিয়েবলটা কি হতে হবে, ম্যাক্সিমাম 31 ক্যারেক্টার থাকতে পারে, তার বেশি থাকলে হবে না, তার কম থাকলে হবে কিন্তু তার বেশি থাকলে হবে না। 4 নম্বর, হিয়ার আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার্স আর ডিফারেন্স। আপার কেস লোয়ার কেস মানে তুমি A1 লিখলে আর ক্যাপিটাল A1 লিখলে এই দুটো কিন্তু সেম নয়। তুমি দিস ইকুয়ালস টু 10 লিখলে তার মানে ভেবো না যে এটাও ভ্যালু 10 নিয়ে নিয়েছে, দুটো কিন্তু আলাদা। আচ্ছা, আর লাস্ট যেটা, নো হোয়াইট স্পেস উইল বি অ্যালাউড ইন বিটুইন টু ভেরিয়েবল। দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ফাঁকা জায়গা দেওয়া যাবে না, মানে একটা দাগ দিয়ে 1 ইজ ইকুয়ালস টু 10 লিখলে তা হবে না, মধ্যেখানে নো হোয়াইট স্পেস। তোমাকে তাহলে আন্ডারস্কোর দিয়ে এটাকে জুড়ে দিতে হবে, বা মাঝখানে তোমাকে ডলার দিতে হবে, ডলার সাইন আর কি, ঠিক আছে, কিন্তু হোয়াইট স্পেস মাঝখানে দেওয়া চলবে না। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস। আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে, বা তাছাড়া এটা পরীক্ষাতেও এসেছিল যে হোয়াট ডু ইউ মিন বাই ভেরিয়েবল অ্যান্ড ভেরিয়েবল ডিক্লারেশন, এক্সপ্লেন ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ডেটা টাইপে আসি। তো আমাদের ডেটা টাইপের, দেখো তোমাদের প্রথমে মনে হয় স্যার আপনি যে ভেরিয়েবল বললেন, ভেরিয়েবলের প্রকারভেদ, কিন্তু এখানে লিখছেন ডেটা টাইপ, এই দুটো কি সেম? অবভিয়াসলি সেম নয়। ভেরিয়েবল এক, ডেটা টাইপ আর এক, কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট, মানে একটাকে জানলে আর একটা জানা যাবে। তো আমাদের অত ডিটেলসে নেই, যেহেতু ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছি, কম্পিউটার সায়েন্স নয়, সুতরাং আমাদের অত ডিটেলসে নেই। সেই জন্য আমি আমার বোঝানোর জন্য যেরকম করে লেখা উচিত আমি সেইভাবে লিখছি, ঠিক আছে। ডেটা টাইপ একটা জিনিস, ভেরিয়েবল আর একটা জিনিস কিন্তু, হ্যাঁ, কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট। তো দেখি আমাদের ডেটা টাইপ মানে, ডেটা মানে কি, ধরো এক্স ইকুয়ালস টু 2 লিখলাম, এটা ভেরিয়েবল, এটা ডেটা। তাহলে ডেটার যে টাইপ হবে, ভেরিয়েবলটা অবভিয়াসলি সেই টাইপেরই হবে, এরকম ব্যাপার। তুমি যদি এখানটা ইন্টিজার নাও 2, তাহলে ডেটার টাইপ কি, ইন্টিজার টাইপ, তাহলে ভেরিয়েবলটাও ইন্টিজার টাইপ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানটা যদি 2.9 নাও, তাহলে ডেটাটা কি, ফ্লোটিং টাইপ বা ফ্র্যাকশনাল টাইপ, তাহলে করসপন্ডিং ভেরিয়েবলটা ফ্র্যাকশনাল টাইপ হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, ডেটা টাইপ আমাদের 4টে আছে, তার মধ্যে আমরা পড়বো ফান্ডামেন্টাল ডেটা টাইপটা, এগুলো আমাদের দরকার নেই। ফান্ডামেন্টাল ডেটা টাইপ আবার 4 ধরনের, একটা ইন্টিজার টাইপ, একটা ফ্লোট টাইপ, একটা ক্যারেক্টার টাইপ, একটা ডবল টাইপ। কীরকম? ইন্টিজার টাইপ মানে এখানটায় পূর্ণ সংখ্যা থাকবে, ফ্লোট মানে আমরা যেটা ফ্র্যাকশন বলে থাকি 2.9, 10.59, সেটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ফ্লোটিং টাইপ বলে। আচ্ছা, ক্যারেক্টার টাইপ মানে তুমি ভ্যালু নয়, যেমন ধরো তুমি যদি ধরো এক্স ইকুয়ালস টু সি, এটা কি, এটা তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, তাহলে এই টাইপের এক্স ইকুয়ালস টু সি, এই যে সিটাকে আমি ধরলাম, এর টাইপটা হচ্ছে ক্যারেক্টার টাইপ বা 4 টাইপ, ঠিক আছে। আর এটা হচ্ছে ডবল টাইপ, ডবল মানে হ্যাঁ যদি আরো বেশি ভ্যালু নিতে হয় সেটা হচ্ছে ডবল টাইপ। তো আজকে আমরা এই ইন্টিজার টাইপ আর ফ্লোট টাইপ এই দুটো পড়বো, নেক্সট দিন আমরা এই দুটো পড়বো। তার মধ্যে এটা আমাদের দরকার হয় না, আমাদের ম্যাথামেটিক্স অনার্সে 4 টাইপের দরকার হয় না, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখবো, আর পড়বো ডবল টাইপ। তা দেখি আজকে এই ভিডিওতে এই দুটো আমি কমপ্লিট করতে পারি কিনা, তারপর আমরা একটা এক্সাম্পলও দেখবো কম্পিউটারে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই ইন্টিজার টাইপ ভেরিয়েবল বা ইন্টিজার টাইপ ডেটা বলতে আমরা কি বুঝি। তো ধরো আমরা লিখলাম যে i ইজ ইকুয়ালস টু 2, তাহলে আইটা আমি যা ধরেছি তাতে ইন্টিজার ভ্যালু নিয়েছে, এবং যদি দেখা যায় যে গোটা প্রোগ্রামে আয়ের ভ্যালু ইন্টিজার ছাড়া আর কিছু হলো না, সেটা গোটা প্রোগ্রামে কি করে আয়ের ভ্যালু চেঞ্জ হলো স্যার, কেন হলো স্যার, আমার আয়ের ভ্যালু চেঞ্জ করার দরকার কি হলো, সেটা অন্য প্রশ্ন, সেটা আমরা পরে বুঝবো। কিন্তু দেখা গেল যে এই আয়ের ভ্যালুটা 2, 3, 4, 5 বা -1, -2, -3 এরকম ইন্টিজার টাইপ ভ্যালু শুধু নিয়েছে গোটা প্রোগ্রামে, তাহলে এই আইটাকে আমরা বলবো ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ক্লিয়ার? যেটা আমরা নর্মালি বুঝি, ইন্টিজার বলতে যা বুঝি। যখনই তুমি একটা ভেরিয়েবলকে ইন্টিজার ছাড়া আর কোনো ভ্যালু নিতে দেখোনি, তাহলে কম্পিউটারকে প্রথমে তোমাকে বলে দিতে হবে যে হ্যাঁ আইটা হচ্ছে ইন্টিজার টাইপ। বা যদি কোনো সময় ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে নাই, তাহলে তখন আমরা আইটাকে প্রথমেই বলে দিতে হবে যে হ্যাঁ এটা ফ্র্যাকশনাল টাইপ, নাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা যখনই লিখবো ভয়েড মেন 3টে হ্যাশ ইনক্লুড, তারপরে ভয়েড মেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে CLR SCR, যারা আগের দিন ক্লাস করেছো তারা বুঝতে পারবে, ঠিক তারপরে আমরা INT ইন্টিজার টাইপ
দিয়ে একটা স্পেস দিয়ে আই লিখবো, যেহেতু লাইন শেষ তাই সেমিকোলন। আই ছাড়া ধরো আরো একটা ভেরিয়েবল আছে জে, তাহলে কমা দিয়ে জে দিয়ে সেমিকোলন। আরো যদি একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপ থাকে তাহলে কমা দিয়ে এন যদি ইন্টিজার টাইপ হয় কমা দিয়ে এন দিয়ে সেমিকোলন। এইভাবে তোমাকে প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে। এর সাথে সাথে যদি ফ্লোটিং টাইপ থাকে FLOAT তাহলে সেটাকেও ডিক্লেয়ার করে দিতে হবে। তাই এই ফ্লোটটা আমরা পরে আসছি, আগে আমরা ইন্টিজারটা দেখি। এবার CLR SCR, তারপরে আমাদের ভেরিয়েবল যদি ইউজ হয়, আমরা আগের ভিডিওতে ভেরিয়েবল ইউজ করিনি তাই ইন্টিজার টাইপ কিছু লিখিনি, কিন্তু যদি ইউজ হয় তাহলে তোমাকে লিখে দিতে হবে INT একটা স্পেস দিয়ে আই কমা দিয়ে একটা স্পেস দিয়ে জে কমা দিয়ে একটা স্পেস দিয়ে আরো যদি কিছু থাকে দিয়ে লাস্টে এরকম সেমিকোলন দিয়ে লাইনটাকে ক্লোজ করে দেবো। সেমিকোলন হচ্ছে লাইন ক্লোজ, ঠিক আছে? তাহলে ইন্টিজার টাইপ ভেরিয়েবল হচ্ছে এইগুলো, এবং তাকে কম্পিউটারে ইউজ করতে গেলে এইভাবে প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে। এবার তোমার প্রশ্ন হবে যে স্যার আমি আগের থেকে কি করে বুঝবো যে এটা কখনোই ইন্টিজার নেবে না? সেটা তো আমি প্রোগ্রাম লেখার পরে বুঝতে পারবো যে এটা ইন্টিজার হবে কি হবে না। তো সেটা বোঝাও আমরা আস্তে আস্তে বুঝে যাবো কি করবো কি না করবো, ঠিক আছে? তো তাহলে ইন্টিজার টাইপ ভেরিয়েবল এখানে ডেফিনেশন দেওয়া আছে, ইন সি প্রোগ্রাম ইন্টিজার নাম্বার আর ইউজ বাই ডিক্লেয়ারিং INT ভেরিয়েবল, দ্যাট মিনস ইন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এইবারে হচ্ছে আমি আগেই বললাম ভেরিয়েবল মানে একটা রিজার্ভ প্লেস যেখানে কোনো ডেটা সেভ করা যায়। তার মানে রিজার্ভ প্লেস যেহেতু, এর জন্য তো একটা জায়গা লাগবে। আই মানে যে আমি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মানে এর জন্য তো একটা জায়গা রেখে দিতে হবে কম্পিউটারকে। এর ভ্যালু যখন আসবে তখনই সেই জায়গাতে সেভ করবে। তুমি যদি জায়গায় না রাখো, ঝুড়িতে জায়গায় না থাকে, তাহলে আয়ের ভ্যালু তুমি সেভ করবে কি করে? যেমন খাতাতে যদি জায়গায় না থাকে x=2 লিখবে কি করে? সেরকম যদি কোনো ভেরিয়েবলকে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করা হয় তাহলে তার জন্য আমাদের কম্পিউটার মেমোরিতে 2 বাইটস, দ্যাট মিনস 8 দুগুণে 16 বিটস জায়গা রিজার্ভ করা থাকে। তাতে তুমি এটাকে ইউজ করো আর না করো, আইটাকে মানে 2 বাইটস জায়গা বা 16 বিটস জায়গা আমাদের আই এর জন্য রিজার্ভ করা থাকবে। 2 বাইটস মানে যদি এতটুকু জায়গা হয়, আমি মানে আন্দাজে করছি, পরে আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আসছি, ধরো এতটুকু জায়গা আইয়ের জন্য রিজার্ভ করা আছে, তাহলে তুমি এটুকু ইউজ করতে পারো, এটুকু ইউজ করতে পারো, গোটাটাও ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, কিন্তু ওর থেকে বেশি ইউজ করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে এই 2 বাইটস বা 16 বিটস জায়গা বলতে তাই বোঝায়। তাহলে এবার আমি কম্পিউটারের ভার্সানে আসি। তাহলে 16 বিটস মানে পরপর এরকম 16খানা ঘর থাকবে, 1 2 3 4 ডট ডট করে, এখানে হচ্ছে লাস্টেরটা, এটা হচ্ছে তার আগেরটা, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে যদি ফার্স্ট বিট বলি, তাহলে এটা উল্টো দিক থেকে আমরা গুনি কিন্তু এটা, হ্যাঁ, এই দিক থেকে সেকেন্ড বিট, এটা থার্ড বিট, এরকম করতে করতে লাস্টের এটা হচ্ছে 16th বিট, তার আগেরটা হচ্ছে 15 বিট, মাঝখানে সব জায়গা আছে। তাহলে এরকম 16খানা ঘর তুমি আই ইকুয়ালস মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মধ্যে আই যদি ডিক্লেয়ার করো, তাহলে এরকম 16খানা ঘর কিন্তু অটোমেটিক কম্পিউটার মেমোরিতে সেভ হয়ে থাকবে। তাহলে তুমি আয়ের ভ্যালু মানে আয়ের ভ্যালু তুমি কতটুকু নিতে পারবে, যতটুকু মানে কত বড় নিতে পারবে, যত বড় জায়গা তোমার এখানটায় সেভ করা আছে, অ্যাভেলেবল আছে, সেইটুকুর মধ্যে যে ভ্যালুটা ধরবে সেই ততখানা ভ্যালু তুমি এখানটায় নিতে পারবে। তার বেশি ভ্যালু বা তার বড় ভ্যালু নিলে, যেটা এখানটায় ফিট হচ্ছে না এই 16খানা ঘরে, তাহলে কিন্তু তার বেশি ভ্যালু তুমি নিতে পারবে না। যেমন একটা ঝুড়িতে যদি সার্টেন একটা জায়গা থাকে, তাহলে সেই জায়গা অনুপাতে তুমি তার মধ্যে জিনিস রাখতে পারবে, তার বেশি জিনিস বা তার বড় জিনিস তো তুমি রাখতে পারবে না। 1 মিনিট, হ্যাঁ, তাহলে তার বেশি জিনিস বা তার বড় জিনিস তো তুমি রাখতে পারবে না, তাই না? তাহলে এবার আমি দেখি যে তাহলে আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত নেওয়া যায়। তার মধ্যে এই ফার্স্ট বাইট থেকে 15 বাইটস পর্যন্ত আয়ের ভ্যালু নেবে, আয়ের ভ্যালু রাখা যাবে। এই 16 নম্বর বাইটটা হচ্ছে ফর সাইন, মানে প্লাস না মাইনাস, সেটা 16 নম্বর ঘরে থাকবে, আর বাকি 15টা ঘরে আমি আয়ের ভ্যালুটা রাখতে পারবো। তো ওই 15টা ঘরে ম্যাক্সিমাম কত ভ্যালু রাখা যাবে, সেটা হচ্ছে 32767, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কেন? কারণ এটা যদি বাইনারি রিপ্রেজেন্টেশন করি 15খানা 1 আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার থেকে যদি এক বেশি নিয়ে দিই 32768,
তাহলে এই 15টা বেশি সংখ্যা চলে আসবে, মানে 1 তারপর 15টা 0 চলে আসবে, মানে 16টা ডিজিট হয়ে যাবে। 16টা ডিজিট তুমি 15টা ঘরে কি করে রাখবে? সম্ভব নয়। সেই জন্য এটা হচ্ছে এর মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ম্যাক্সিমাম বা হাইয়েস্ট ভ্যালু, যেটা আমি কম্পিউটারে ইউজ করতে পারি। এর বেশি ভ্যালু কিন্তু তুমি ইন্টিজার টাইপের মধ্যে ইউজ করতে পারবে না। কেন? কারণ 15টার বেশি তোমার ঘরেই নেই। আর এটা দেখো 32767, এটার কিন্তু 15টাই ডিজিট আছে। তাহলে এই দিক থেকে রাখতে রাখতে চলে আসবে 15টা। আর লাস্টের এটা হচ্ছে সাইনের জন্য। সাইন মানে এটা প্লাস আছে, তাহলে প্লাসের জন্য 1 মিনিট, ফর প্লাস সাইন ইট উইল বি 0, তার মানে এখানটা অটোমেটিক 0 চলে আসবে। এটা প্লাস যেহেতু আছে, তার মানে প্লাসের জন্য এখানে 0, আর বাকি এখানটা 1 1 করে চলে আসবে। মানে ভেতরে আর কি লিখবো, আমি বাইরে লিখছি তাই। আর যদি এটাই মাইনাস সাইন থাকে তাহলে সামনে হয়ে যাবে 1। এই 1 মানে কিন্তু ভ্যালুতে অ্যাড হবে না, এটা মাইনাস সাইন বোঝাতে সেই 1। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের কম্পিউটার মেমোরিতে জিনিস সেভ হবে। আচ্ছা, আমার মনে হয় আজকে ক্লাসটা একটু ঝাপসা আসছে, যা কোনো একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কেন হাইয়েস্ট ভ্যালু? কারণ এর বাইনারি রিপ্রেজেন্টেশন, এটা তো ছেড়ে দিতে হবে, এটা তো সাইনের জন্য। এর বাইনারি রিপ্রেজেন্টেশনে আমার 15খানা ঘর লেগে যাচ্ছে। এর থেকে যদি 1 মানে 32768 আমরা ইউজ করি, তাহলে কিন্তু 15টা ঘরে থাকবে না, 16টা ঘর লাগবে। তোমরা বাইনারি রিপ্রেজেন্টেশন করে দেখবে 32768-এর। অনলাইনে তো ডেসিমাল টু বাইনারি কনভার্টার ক্যালকুলেটর পাওয়া যায়। এটা মেরে দেখবে 15টা 1, এর 32768 দিলে দেখবে 16খানা ডিজিট, মানে 1 তারপর 15টা শূন্য চলে আসছে, টাকার জায়গা নেই। তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, যেটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলে রাখতে পারবে। ঠিক আছে? তাহলে এটা ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু। আর মিনিমাম নেগেটিভ ভ্যালু কি? -32768। এটাও ওই রকম ব্যাপার, ওই ঘরে রাখা যাচ্ছে তাই আমি লিখছি, না রাখা গেলে লিখতাম না। তাহলে মোদ্দা কথা হচ্ছে, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল সে ম্যাক্সিমাম ভ্যালু নিতে পারে 32767, আর মিনিমাম ভ্যালু নিতে পারে -32768। ক্লিয়ার? প্লাস এটা। আর আনসাইন মানে যদি কোনো প্লাস বা মাইনাস কিছু না দাও, কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবলে যদি প্লাস বা মাইনাস সাইন ইউজ না করো, তাহলে তোমার এই বাইটটা কাজে লাগছে না। তাহলে এই বাইটেও তখন ভ্যালু আমি অ্যাড করতে পারবো। তো আনসাইনের ম্যাক্সিমাম ভ্যালু কি? এই দুটোকে যোগ করে দাও, এই মানে সাইন ছাড়া এই দুটোকে যোগ করে দাও, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 35535। এটা কিন্তু কোনো সাইন নেই, প্লাসও নেই মাইনাসও নেই, মানে মড ভ্যালু। তাহলে এটার তখন এখানটা আমি সেভ করতে পারবো। কেন? কারণ এটা যদি রিপ্রেজেন্টেশন নাও তুমি বাইনারি, তাহলে এর 16খানা 1 আসে। এর থেকে যদি 65536 নাও, তাহলে 16টার বেশি ডিজিট চলে আসছে। তাহলে এইটা হচ্ছে আনসাইন ইন্টিজারের ম্যাক্সিমাম আমি নিতে পারবো ইন্টিজার টাইপে। তো এটা আমার খুব একটা প্রয়োজন হয় না, দরকার হয় এটা যে প্লাস সাইনে 32767, মাইনাস সাইনে 32768, এটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। কেন? কারণ তার রিপ্রেজেন্টেশনগুলো এরকম হয়। ঠিক আছে? এটা হচ্ছে সাইনের জন্য, বাকিগুলো আমার ভ্যালুর জন্য। তাহলে এর থেকে বেশি ভ্যালু যদি আমার প্রোগ্রামে নিতে হয় তাহলে কি হবে? মুশকিল ব্যাপার। বা এর থেকে ছোট ভ্যালু যদি নিতে হয় তাহলে কি হবে? সেটা আমরা পরে আসছি। তো আজকে আপাতত আমি ওই ইন্টিজার টাইপ যে ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ইউজটা কম্পিউটার ফেলে দেখে দিচ্ছি। ফ্লোটিং টাইপ আমি করাবো বলেছিলাম, কিন্তু এক ভিডিওতে ফ্লোটিং করালে বেশ বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের একটা এক্সাম্পল কম্পিউটারে নিই, দিয়ে সেখান থেকে আমরা দেখি যে কি হয় ব্যাপারটা, কেন এটা ম্যাক্সিমাম। আপনি বলছেন মুখে ম্যাক্সিমাম, কিন্তু এর থেকে বড় ভ্যালু কি নেওয়া যাবে না? নেওয়া যায় কি যায় না সেটা আমরা দেখি। আর একটা জিনিস যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে, ধরো এই ইন্টিজার টাইপ ভেরিয়েবল যদি প্রিন্ট করাতে যাই, প্রিন্টএফ, তাহলে তার প্রসিডিওর হচ্ছে যে এরকম, যে ভ্যালু অফ কিছু, ধরো এজ ইজ ইকুয়ালস টু, ধরো এজ আমি আই মানে এজ ডিনোট করছি, ইজ ইকুয়ালস টু আই। এরকম করে তুমি যদি লেখো, নর্মালি প্রিন্ট করার স্টাইল এটাই, যে ভ্যালু অফ প্রিন্ট এফের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে এরকম আসে। তাহলে এই লাইনটার জন্য কি প্রিন্ট হবে? তুমি ইনভার্টেড কমার মধ্যে যা লিখে, ধরো আই মানে এজ মানে আমি কিছু একটা নিয়ে নিয়েছি 80, তাহলে এখানটায় আমি চাইছি যে এরকম লেখাটা আসুক, ভ্যালু অফ এজ ইজ ইকুয়ালস টু 80, আমি চাইছি এই লেখাটা আসুক। ক্লিয়ার?
তাহলে তার জন্য আমি যদি এইটা লিখি ভ্যালু অফ এজ ইকুয়ালস টু আই, তাহলে এটার জন্য কি প্রিন্ট হবে, যে ভ্যালু অফ এজ ইজ ইকুয়ালস টু আই প্রিন্ট হবে, এখানটা কিন্তু 80 প্রিন্ট হবে না। তাহলে আমরা যদি সেই জিনিসটা করতে চাই যে ভ্যালু অফ এজ ইকুয়ালস টু 80, যেটা আমার আগে ভ্যালু নেওয়া ছিল, সেটার জন্য আমাদের এরকম স্টাইলে লিখতে হবে %d আই। %d হচ্ছে কনভার্সন ক্যারেক্টার বলে, আর আই। তো এই জায়গাটা, এই লাইনটার জন্য কি প্রিন্ট হবে, ভ্যালু অফ এজ ইকুয়ালস টু যেই %d পাবে, এখানে ফরম্যাট কি, সেমিকলন, এটা লিখলাম ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়ে গেল ইনভার্টেড কমা দিয়ে নিচে কমা আই, ইনভার্টেড তারপরে কমা। আমি কম্পিউটার ফেলে বলে দিচ্ছি আরো ভালো করে। তাহলে এখানটায় যেই % দিয়ে আসবে, ও কিন্তু খুঁজবে কম্পিউটার যে এরপরে কি দেওয়া আছে, যে আই দেওয়া আছে, ও কিন্তু আই এর ভ্যালু প্রিন্ট করবে, আই হিসাবে প্রিন্ট করবে না। আগেরটা কি আসছিল, ভ্যালু অফ এজ ইকুয়ালস টু আই, তার মানে ও শুধু যা দেখেছে তাই প্রিন্ট করে দিয়েছে। কিন্তু তুমি যদি এই ফরম্যাটে লেখো ভ্যালু অফ এজ ইকুয়ালস টু %d মানে খুঁজবে যে পরে কি কি ভেরিয়েবলটা দিয়েছে, এখানটায় আই দিয়েছে, আই এর ভ্যালু কত 80, তাহলে এখানটায় প্রিন্ট করবে ভ্যালু অফ এজ ইজ ইকুয়ালস টু 80, বোঝা গেল। আর আগেরটা যদি আই লিখতে তাহলে আই প্রিন্ট হয়ে যেত। এটা হচ্ছে ফরম্যাট, কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করানোর ফরম্যাট, ঠিক আছে। এই %dটাকে বলা হয় কনভার্সন ক্যারেক্টার। ইন্টিজার টাইপ ভেরিয়েবল হলে %d দিতে হয়, যদি ফ্লোটিং টাইপ হয় তাহলে %f দিতে হয়, যদি লং ইন্টিজার টাইপ হয় %ld দিতে হয়, সেটা আমরা পরে আসবো। আপাতত ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য কনভার্সন ক্যারেক্টার হচ্ছে %d, ঠিক আছে। তো দেখি আমরা এটা যদি কম্পিউটারে ফেলি তাহলে ব্যাপারটা কেমন আসছে। আর ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এক্সপ্লেন ইন্টিজার টাইপ ভেরিয়েবল বললে আমার নোটে যেটা লেখা আছে পরপর করে লিখে দিতে হবে, যে ইন্টিজার টাইপ ভেরিয়েবলে ইন্টিজার সেভ করা যায়, তাকে ইউজ করতে গেলে int দিয়ে যে এরকম করে লিখতে হয়, তার ম্যাক্সিমাম ভ্যালু এটা, তার মিনিমাম ভ্যালু এটা, তার জন্য 2 বাইটস জায়গা থাকে, প্রথম 15খানা বাইটস হচ্ছে ভ্যালুর জন্য, লাস্ট বাইট হচ্ছে সাইনের জন্য, যেভাবে আমার নোটে লেখা আছে সেইভাবে আমরা এক্সপ্লেন যদি বলে তাহলে লিখে দেবো, ঠিক আছে। তো দেখি এটা কম্পিউটারে কেমন জিনিস হয়। আচ্ছা, তা ইন্টিজার টাইপ যে ভেরিয়েবল সেটা আমরা কীভাবে ইউজ করব সেটা আমরা দেখি। প্রথমে আমরা 3টে পরপর হ্যাশ ইনক্লুড দেবো। তাহলে হ্যাশ ইনক্লুড math.h, প্রথম আমাদের ইয়ে ছিল, ওলট পালট করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আগের দিনই বলেছি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাশ ইনক্লুড .h stdi.h, তারপরে হ্যাশ ইনক্লুড .h conio.h, ঠিক আছে। তারপরে আমাদের চলে আসবে ভয়েড মেন, তারপরে আমাদের চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে চলে আসবে CLR SCR, তারপরে দিয়ে দেবো ইন্টিজার। আমি যেহেতু আইটা ইন্টিজার টাইপ ইউজ করতে চাইছি, তাহলে INT একটা স্পেস দিয়ে আই, ঠিক আছে। বা যদি তুমি ভেরিয়েবলের ভ্যালু যে নিতে চাও তাহলে যে দিয়ে সেমিকলন, এন্টার দিয়ে ধরো জে ইজ ইকুয়ালস টু আমি নিয়ে নিলাম 32767, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি জে এর ভ্যালু এটা নিতে চাইছি। আচ্ছা, আমি আরেকটা ভ্যালু এখানটায় আরেকটা ভেরিয়েবল ইউজ করি, ঠিক ভুল একসাথে বলে দিই, যে একটা ভেরিয়েবল, আই একটা ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে যে মানে ধরো আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিলাম, তাহলে আমার ঠিকঠাক হওয়া উচিত। আর আই মানে আমি ম্যাক্সিমাম থেকে বেশি ভ্যালু নিলাম, 32768 নিয়ে নিলাম, মানে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমার আইটা নেওয়া কিন্তু ভুল হয়েছে, যেটা ঠিক হয়েছে ইন্টিজার টাইপের মধ্যে, কিন্তু আইটা নেওয়া ভুল হয়েছে। দেখি আমি কম্পিউটার কি দেখাই, printf ইনভার্টেড দিয়ে ভ্যালু অফ জে ইজ ইকুয়ালস টু %d। এটার কালার আলাদা বলে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, এটা লাল কালারে সেই জন্য আসছে না। তো %d দিয়ে ইনভার্টেড ক্লোজ কমা দিয়ে এখানটায় দিয়ে দিলাম জে, ঠিক আছে, দিয়ে সেমিকলন। তাহলে এখানটায় আমি লিখেছি ভ্যালু অফ জে ইজ ইকুয়ালস টু %d দিয়ে ইনভার্টেড শেষ, এখানটায় কমা, তারপর জে। তার মানে এখানটা কি প্রিন্ট হবে, ভ্যালু অফ জে ইজ ইকুয়ালস টু, যেই %d দেখতে পাবে সেখানটা খুঁজবে যে পরে কি ভেরিয়েবল দিয়েছে, কমার পরে এখানটা যে ভেরিয়েবল দিয়েছে, তাহলে এখানটা কি প্রিন্ট হবে, ভ্যালু অফ জে ইজ ইকুয়ালস টু জে এর যে ভ্যালু যেটা, দ্যাট মিনস 32767। সিমিলারলি একই জিনিস আমি আয়ের ক্ষেত্রে করছি।
প্রিন্টএফ ইনভার্টেড ভ্যালু অফ আই ইজ ইকুয়ালস টু পার্সেন্ট আই ইনভার্টেড শেষ কমা দিয়ে আই দিয়ে দিলাম, তাহলে এই লাইনটার জন্য আই এর ভ্যালু প্রিন্ট হওয়ার কথা। তারপরে দিয়েছি গেট চার কমা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি প্রথমেই বলেছি এটাকে সেভ করব, F2 প্রেস করলাম, এই পেজটা চলে আসলো। কিছু একটা নামে ধরো সেভ করতে চাইছো, তাহলে সেটা ধরো এবিসি নামে সেভ করতে চাইছি, তাহলে এবিসি নয়, ধরো আমি MNB এই নামে সেভ করতে চাইছি, তাহলে MNB.cpp দিয়ে এন্টার দাও, তাহলে এটা সেভ হয়ে গেল। প্রথম কাজ কি এবার আমাদের কম্পাইল করা, দ্যাট মিনস F9 কোনো ভুল আছে কিনা দেখি। F9 প্রেস করলাম, আমার সামনে এই পেজটা এসছে। এরর দেখো একটা এসছে, এরর। এখানটা ওয়ার্নিং দেখো, অনেকে আমাকে জিজ্ঞেস করলো স্যার ওয়ার্নিং আসছে কী করব। ওয়ার্নিংটা আসে এই ভয়েড মেনের জায়গায়, এই ভয়েড মেনটার জায়গায় তুমি যদি শুধু মেন দাও তাহলে ওয়ার্নিং আসে, ওয়ার্নিংয়ে কোনো প্রবলেম হয় না। এরর এসছে, এররটা প্রবলেম। এররটায় ক্লিক করো, কী দেখাচ্ছে দেখো, ফাংশন PRINYF হয়ে গেছে, TF লিখতে হতো YF হয়ে গেছে, তার মানে এটার প্রিন্ট নয়, এটা একটা অন্য ফাংশন হয়ে গেছে। এই ফাংশনের জন্য শুড হ্যাভ প্রোটোটাইপ মানে হেডার ফাইল লাগবে। তা এই ফাংশনটা তো অন্য ফাংশন, এর জন্য তো আমার হেডার ফাইল দিইনি। তাছাড়াও তুমি প্রিন্ট বানানটা ভুল করেছো, যেমন RAM আর ROM দুটো মনে হচ্ছে একই তো জিনিস, কিন্তু রাম আর রোম দুটো তো আলাদা জিনিস। তো এখানেও তাই, রাম হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে আমার এই পাড়ায় বাড়ি, আর রোমের হচ্ছে দিল্লিতে বাড়ি, তাহলে তুমি এই পাড়াতে রোমকে খুঁজে পাবে? রোম তো দিল্লিতে থাকে, তুমি এই পাড়ায় রোম রোম বলে যদি খুঁজে পাবে না। ঠিক একই রকমভাবে এই প্রিন্ট এফের জন্য stdir.h হেডার ফাইল, তাহলে এখানে প্রিন্ট এফ লিখলে আমার কাজ হবে, কিন্তু এখানে PRINTF লেখার জায়গায় ওয়াই হয়ে গেছে, এখানটায় PRINT এর জায়গায় ওয়াই হয়ে গেছে, তাহলে এটা তো রোম হয়ে গেছে। stdir.h কী করে ওকে প্রডিউস করবে? ঠিক আছে, আমি ইচ্ছা করে ওটা ভুল লিখেছি যাতে বুঝতে পারো যে এই জিনিসটাও হতে পারে। তুমি সবসময় ফাংশন শুধু প্রোটোটাইপ মানে হেডার ফাইল দাওনি তা নয়, হেডার ফাইল দিয়েছো কিন্তু তুমি ফাংশনটা স্পেলিং ভুল করেছো, তাহলেও তখন এরম আসবে। তাহলে আমরা এটা ঠিক করে নিই, প্রিন্ট, ঠিক আছে, PRINT। আবার আমি কম্পাইল করি F9, দেখো এরর হচ্ছে 0, তাহলে ঠিকঠাক আছে। তাহলে এবার নতুন যে সেভ করলে সেটাকে তো, নতুন যে লিখলে এটাকে কারেকশন করলে সেটাও তো সেভ করতে হবে। সেটার জন্য F2 2-3বার প্রেস করবে, এরকম ওভার রাইটিং এক্সিস্টিং ফাইল বলে আসবে, তুমি ইয়েস করে দেবে, তাহলে পুরোনোটার উপরে নতুনটা ওভার রাইট হয়ে গেল। এবার আমি এটাকে রান করাই, কন্ট্রোল F9, দেখো এখানটায় ভ্যালু, আচ্ছা আমি এখানটায় /n দিয়ে দিই, /n মানে দেখো, আচ্ছা এটাও দেখিয়ে দিই, কন্ট্রোল F9, ঠিক আছে। আমি একটু চেষ্টা করছি ভালো করে দেখানোর, এগুলো এমন মিনিট, দেখো মনে হচ্ছে একটু বেটার বুঝতে পারছো। তো ভ্যালু অফ জে ইজ ইকুয়ালস টু 32767, ঠিকই এসছে 32767, তাই আসার কথা, কিন্তু ভ্যালু অফ আই ইজ ইকুয়ালস টু 3276, এখানটা একটু বড় ভ্যালু, এখানটা একটু বড় ভ্যালু নিই, হ্যাঁ একটু বড় ভ্যালু নিয়ে নিলাম, যে কন্ট্রোল F9 দিয়ে দেখো জে এর ভ্যালু ঠিকই এসছে 32767, ম্যাক্সিমাম ভ্যালু, ওটা আমি ম্যাক্সিমাম ভ্যালু নিতে পারি, কিন্তু আয়ের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুকে এক্সিড করে গেছে, আমি আরও বড় ভ্যালু নিয়েছি, তো সেই জন্য দেখো ভুলভাল রেজাল্ট দিয়েছে -8944। ক্লিয়ার? এটা আমাদের মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালুকে এক্সিড করে নিলে সেটার ভ্যালু ঠিকঠাক দেবে না, ভুলভাল ভ্যালু দেবে। তাহলে এর থেকে বেশি ভ্যালু আমরা যদি ইউজ করতে যাই কী করবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আমরা এটুকু মনে রাখি যে ম্যাক্সিমাম ভ্যালুকে এক্সিড করছি, সিমিলারলি নেগেটিভেও তাই, নেগেটিভের যে -32768 সেটা তুমি যদি এক্সিড করে যাও, মানে তার থেকে কম যদি নাও, তাহলে ওরকম ভুলভাল রেজাল্ট দেখাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যে এখানটায় পরপর দুটো লাইন চলে এসছে, পরপর দুটো লাইন চলে এসছে, আমি যদি এই লাইনটাকে পরে নিচের লাইনে আনতে যাই, এই লাইনটা প্রিন্ট হয়েছে, তার পাশেই এই লাইনটা প্রিন্ট হয়ে গেছে, আমি চাইছি এই 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 লাইনটার নিচে এই লাইনটা আসুক, তাহলে এখানটা কী দেবো, একটা /n দিয়ে দেবো। এবার স্মল /n দিয়ে দেবো, তাহলে এইবার তুমি যদি এটাকে রান করাও, /n দিয়ে দিয়েছি একটা, হ্যাঁ লাস্ট লাইনের আগে, তাহলে এবার কন্ট্রোল F9 দাও, দেখো পরের লাইনে চলে এসছে। তুমি যদি আরেকটা /n দাও ওখানটাতেই, তাহলে দুটো লাইন স্পেস দেবে, মানে দুটো লাইন গ্যাপ দেবে। কন্ট্রোল F9 দাও, দেখো দুটো লাইন মাঝখানে একটা গ্যাপ চলে এসছে। তুমি ধরো এমন চাও যে নিচের লাইনে না, একটু স্পেস দিয়ে আসুক, তাহলে /t দেবে,
তাহলে কন্ট্রোল F9, দেখো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, দুটো স্ল্যাশ টি দিলে দুটো গ্যাপ হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা আগের দিনই দেখেছি। আর এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালুর ব্যাপারটা এরকম, তুমি এর থেকে কম ভ্যালু ইউজ করতে পারো। তুমি এর থেকে কম ভ্যালু ইউজ করে দেখো, ধরো তুমি অনলি 3 নিলে, তাতেও কিন্তু আয়ের ভ্যালু ঠিকঠাকই আসবে। এই যে ভ্যালু অফ আই ইজ ইকুয়ালস টু 3, কিন্তু ওর থেকে বেশি ভ্যালু বা নেগেটিভের যেটা আছে তার কম ভ্যালু নিলে কিন্তু আর আসবে না, ঠিক আছে। বেশ, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা ফ্লোটিং টাইপ ভেরিয়েবলটা কি সেটা দেখবো।